সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মতিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক গলা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আজ আমাদের একটা ইম্পর্টেন্ট ইএনটি প্রবলেম, নাকের পর্দা বা নাকের হাড় বাঁকা। এটা একটা কমন প্রবলেম আমাদের দেশের, না শুধু সারা বিশ্বের। তো এই কমন টপিকস নিয়ে আজকে আলোচনা করব। সেপ্টাল ডেভিয়েশন, আমরা সংক্ষিপ্তভাবে বলি ডিএনএস বা নাকের হাড় বাঁকা, এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের জানেন নাকটা দুই ভাগে ভাগ করা হয়। মাঝখানে যে অংশটা থাকে এটা হচ্ছে বলা হয় নাকের সেপ্টাম। এই সেপ্টাম দিয়ে নাকের রাইট অ্যান্ড লেফট হিসেবে ভাগ করা হয়। এই নাকের সেপ্টাম বা নাকের পার্টিশন যদি একদিকে সরে যায়, যে কোনো কারণেই হোক, সেটাকে আমরা বলি সেপ্টাল ডেভিয়েশন বা নাকের ভিতরের হাড়টা বাঁকা। সাধারণ পাবলিক নাকের হাড় বাঁকা হিসেবে এটাকে বলে, তো আমরা বলি সেপ্টাল ডেভিয়েশন। এখন এই নাকের হাড়টা কেন বাঁকে, হোয়াই দ্যার ইজ সেপ্টাল ডেভিয়েশন? যদি বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন যদি কোনো ট্রাকশন দেওয়া হয়, যেমন ফরসেপস ডেলিভারি, এটাকে বলা হয় বার্থ ট্রমা, অথবা যে কোনো ধরনের ট্রমাতে নাকের পর্দাটা বেঁকে যেতে পারে। আপনি ঘুষি দিলেন নাকের ভিতরে, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, বক্সিং করলেন, অথবা অ্যাসল্ট, কাউকে মারামারি করে তার নাকটাকে ফাটাইয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু সেপ্টাল ডেভিয়েশন হতে পারে। এরকম এই সঙ্গে শুধু সেপ্টাল ডেভিয়েশন না, নাকের বাইরে অনেক সময় হাড়টা বেঁকে যেতে পারে, যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি হ্যাঁ তার নাকটা একদিকে সরে গেছে। ভিতরে বাঁকতে পারে অথবা এক্সটার্নালি সরে যেতে পারে। তো এটা ট্রমাটার মেইন। এছাড়াও রেশিয়াল হয়, কিছু জেনেটিক কারণ থাকে, গ্রোথ ফ্যাক্টর থাকে। এছাড়া যদি নাকের ভিতরে কোনো মাংস বেড়ে যায় বা টিউমার হয়, যে টিউমারটা প্রেশার দিয়ে নাকটাকে অন্যদিকে সরাই দিতে পারে। তো এটা আপনার সেপ্টাল ডেভিয়েশন বলি আমরা এটাকে। তো আমরা সাধারণ পাবলিকের জন্য বলছি যে এই সেপ্টাল ডেভিয়েশনটা বিভিন্নভাবে ভাগ করা হয়। সি শেপ ডেভিয়েশন, এস শেপ ডেভিয়েশন, সেপ্টাল স্পার। এটা আপনাদের জানার তেমন দরকার নাই। মেডিকেল স্টুডেন্ট যারা আছে বা যারা নার্সিং স্টুডেন্ট, তাদের হয়তো জানলে চলবে। বাট আমাদের জানা দরকার যে এই নাকের হাড় যদি বেঁকে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে, বা আমাদের কি কি সমস্যা হতে পারে। তো আপনারা জানেন আমরা নাক দিয়ে শ্বাস নিই, আমরা দুই নাক দিয়ে শ্বাস নেই। তো যদি পর্দাটা একদিকে সরে যায় তাহলে দেখা যাবে নাকটা বন্ধ হয়ে যাবে। সুতরাং ইউনিল্যাটারাল ন্যাজাল অবস্ট্রাকশন বা এক সাইডে নাকটা ব্লক হয়ে যেতে পারে, অথবা গ্রাজুয়ালি যদি নাক যখন বেঁকে যায় তখন আমাদের নাকের সামনের দিকে দুটো মাংসপিণ্ড আছে, যেটা আমরা বলি টার্মিনেট। এই টার্মিনেটটা যেদিকে বেঁকে যায় তার উল্টা দিকে টার্মিনেটটা বড় হয়ে যায়। আপনারা দেখে মনে হয় নাকে পলিপ হয়েছে, আসলে এটা পলিপ না, এটা হাইপারট্রফাইড ইনফ্রোটার্মিনেট। তো এটা হতে পারে। অথবা রুগী বলতে পারে স্যার আমার দুই নাকেই বন্ধ হয়ে যাচ্ছে, আমি ঘুমাতে পারি না। আর কি কি সমস্যা হতে পারে? নাক বন্ধ হওয়ার জন্যে ঘন ঘন নাকে সর্দি লাগতে পারে, রাইনাইটিস হতে পারে। এছাড়া আপনার মাথা ব্যথা করতে পারে, বিকজ সেপ্টাল ডেভিয়েশন থেকে সাইনাসে ইনফেকশন হতে পারে। এছাড়া সবসময় নাকের পিছন থেকে কিছু আমরা বলি পোস্ট নেজাল ড্রিপ বা গলার ভিতরে কিছু কফ জমবে, সবসময় গলাটা ক্লিয়ার করার জন্য এরকম ক্লিয়ার করতে হবে, বারবার ঢোক গিলতে হবে। অথবা মনে হয় গলায় কিছু আটকে আছে বা বেজে আছে, যেটা আমরা বলি গ্লোবাল সেন্সেশন, এটাও হতে পারে। এছাড়া নাক বেঁকে গেলে আপনার কানের উপর চাপ দিতে পারে। আপনার ভিতরে একটা ইস্টেশন টিউব আছে, টিউবে চাপ দিলে তখন কানটা একটু ভারী হয়ে যেতে পারে, কানটা ব্লক হয়ে যেতে পারে, অথবা অনেক সময় কানের কম শোনা যেতে পারে, অথবা রিকারেন্ট ইনফেকশন হয়ে কানের পর্দাটা ফুটো হয়ে যেতে পারে। সুতরাং এই নাক বাঁকা থেকে অনেক কিছু হতে পারে। এছাড়াও ঘুমের ভিতরে অনেকে দেখবেন প্রচণ্ড বেগে নাক ডাকতেছে, বা অনেক সময় স্লিপ অ্যাপনিয়া, এই সমস্ত যদি গ্রোস সেপ্টাল ডেভিয়েশন থাকে তাহলে কিন্তু হতে পারে। তো এটা হচ্ছে নাক বাঁকার একটা মেইন ইয়া। আমাদের আসলে নাকটা কিন্তু স্ট্রেট এরকম মিড লাইন নাই, কিছু না কিছু একটু বাঁকা থাকে। এর জন্য কোনো চিকিৎসার দরকার নাই বা এটার জন্য কোনো কমপ্লেনও হয় না। কিন্তু যদি গ্রোস নাকটা বেঁকে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাদের হয় যে কোনো বয়সে নাকটা বেঁকে যেতে পারে, অ্যাডাল্টদেরই বেশি হয়, কিন্তু বাচ্চাদেরও কিন্তু নাক বাঁকা থাকে। অনেকে দেখা যায় বাচ্চাদের প্রচণ্ড নাক বাঁকা বা ডেভিয়েশন আছে, বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না, অনেক ডাক্তার কাছে গেছে, বলছে না এই বয়সে অপারেশন করা যাবে না, আপনার বাচ্চারা বড় হোক, 16-17 বছর বয়স হোক, তখন আমরা অপারেশন করবো। কিন্তু এটা অ্যাবসলিউটলি রাবিশ, এটা ভুল ধারণা। বিকজ আমি প্লাস্টিক সার্জারি করি, ছোটো ছোটো বাচ্চাদেরও যদি নাক বাঁকা থাকে তাহলে কিন্তু তার চিকিৎসা দরকার আছে। তো আমরা এটা কীভাবে বুঝবো? আমরা দেখলেই বুঝতে পারি হ্যাঁ তার নাক বাঁকা আছে, নাকের যে সাইডে বেঁকে গেছে ওই সাইডের জায়গাটা কমে যাবে, শ্বাস নিতে পারবে না, আমরা দেখলে বুঝতে পারি। একটা এক্স রে পিএনএস করলে আমরা বুঝতে পারবো যে এটার বাঁকাটা কেমন। এছাড়া
আপনার সাইনাসে কোনো এফেক্টেড হয়েছে কিনা বা এফেক্টেড করছে কিনা। যদি এর সঙ্গে নেজাল পলিপস থাকে তাহলে আমরা সিরিজ কেন করতে পারি। তো এর চিকিৎসাটা কি? এই সিম্পল চিকিৎসা। নাক বাঁকা যদি গ্রোজ বাঁকা যায় তাহলে আমরা অপারেশন করব। আমরা দুই ধরনের অপারেশন এখানে করি, একটা এসএমআর, একটা সেপ্টোপ্লাস্টি। তো আমি প্রেফার করি প্লাস্টিক সার্জারি, বিকজ এসএমআরে অনেক সময় আমরা অনেক কিছু ফালাই দিই, পরে ভবিষ্যতে নাকটা গাবে যেতে পারে বা বসে যেতে পারে। সেপ্টোপ্লাস্টি করলে ওই ধরনের ভয় তেমন নাই, নাকের শেপটা সুন্দরভাবে ঠিক থাকবে। যদি এক্সটার্নাল ডেভিয়েশন থাকে যে হ্যাঁ নাকের বাইরেও বেঁকে গেছে, এক সাইড সরে গেছে, সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড অপারেশন করতে পারি সেপ্টো রাইনোপ্লাস্টি। আমরা ভিতরেও ঠিক করতে পারি, আমরা বাইরেও ঠিক করে দিতে পারি। সুতরাং এটা কম্বাইন্ড অপারেশন বলে আমরা এটাকে। বাচ্চাদেরই যদি হয়, সাধারণত আমি ছোটো ছোটো বাচ্চাদেরও যে তার গ্রোস সেপ্টাল ডেভিয়েশন আছে, ধরেন 7-8 বছরের বাচ্চা থেকে শুরু করে যত বয়স পর্যন্ত আছে, যদি কারো বেঁকে যায় আমরা এটা ঠিক করতে পারি। বাচ্চাদের আমি সেপ্টোপ্লাস্টি অপারেশন করি, এটা আমার স্টাডি আছে, জার্নালে পাবলিশ করছি। আমি তাতে দেখিয়েছি যে ছোটো ছোটো বাচ্চাদের যদি আমরা অপারেশন করি, অনেক ডাক্তাররা এটা অপারেশন করতে চায় না, বিকজ ছোটো বাচ্চা হ্যান্ডেল করতে পারে না, অথবা বলে যে অপারেশন করলে নাকটা শেপটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তা না। আমি এই স্টাডিতে দেখাচ্ছি যে না, অপারেশন বাচ্চাদের করলেও কোনো প্রবলেম হয় না, বাচ্চার শেপ, নাকের শেপের কোনো পরিবর্তন হয় না। অনেকের একটা ভীতি ধারণা আছে যে এই অপারেশনটা করলে নাকটা বোচা হয়ে যাবে কিনা। তো না, আমরা সেপ্টাল ডেভিয়েশন অপারেশন করলে